গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্দোলন জোরাল হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে, যাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওরাই সেখানে ফিলিস্তিনের পতাকা, তাদের ছত্রভঙ্গ করতে গেলে রণক্ষেত্রে পরিণত হয় গোটা ক্যাম্পাস। ব্যাপক ধরপাকড় আর শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যেন রণক্ষেত্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে চলা আন্দোলন এখন রূপ নিয়েছে সহিংসতায়। মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ নেয় বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের। গাজায় নিহত শিশু হিন্দ রাজাবের স্মরণে হলের নাম পরিবর্তন করে রাখা হয় হিন্দ হল। ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা। পরিস্থিতি সামাল দিতে হার্ডলাইনে যায় প্রশাসন। আন্দোলনকারীদের সরিয়ে দিতে প্রায় ৩ ঘণ্টা ধরে চলে পুলিশের অভিযান। গণহারে আটক করা হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। সে সময় ভবনের বাইরে মানব ঢাল তৈরি করেন শিক্ষার্থীরা। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এ সময় ফ্রি প্যালেস্টাইন প্রতিবাদী স্লোগান দিতে থাকে তারা। আমি একজন ইহুদি, কিন্তু গাজার মানুষদের উপর যে অত্যাচার চলছে তা দেখে প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকতে পারিনি। যেভাবে ফিলিস্তিনিদের প্রাণ যাচ্ছে তা মেনে নিতে কষ্ট হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার দাবি করে নিউ ইয়র্ক পুলিশ। এখানে যা হয়েছে তা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি। শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও এখন অনেকেই সহিংস হয়ে পড়েছে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মরতদের নিরাপত্তা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহ দুয়েক আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়, যা ছড়িয়েছে টেক্সাস, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা সহ বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে। আন্দোলন দমাতে ১,০০০-এর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বিচারে গ্রেপ্তার শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। কিসলু, কতগুলো বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়েছে? আমরা এই রিপোর্টটাতে দেখছিলাম অনেকগুলো অঙ্গরাজ্যে, ভার্জিনিয়াতে, আপনার নিউ ইয়র্কে, আপনার ক্যালিফোর্নিয়াতে, লুইজিয়ানায়। কতগুলো আপনাদের কাছে কি খবর আছে আসলে? আপনারা যেমনটি শুনেছেন, এ পর্যন্ত আমি আজকে সর্বশেষ যেটা দেখছিলাম যে পরিস্থিতি, তাতে প্রায় নতুন করে আরো 6টি বিশ্ববিদ্যালয়ে ইউসিএলএ সহ এই বিক্ষোভ চলেছে। এবং যে বিষয়টি বলা দরকার যে গতকাল রাতে আসলে যখন এখানে রায়ট পুলিশ অবস্থান নিয়েছিল, আমি সেখানে সেই অবস্থান দেখেছি, নিচে সচক্ষে আমি গিয়েছিলাম। এবং বাইরে যে পরিস্থিতি, এটা প্রকাশ করার মতো না যে অবস্থা ছিল পুলিশের যে অবস্থান এবং তাদের যে প্রস্তুতি। একই সাথে বাইরেও কিন্তু যারা বিক্ষোভ করছিল তাদেরও পরিস্থিতি আমরা দেখেছি, অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তারা ছিল। এবং এইটা কিন্তু শুধু গতকাল না, আমি সোমবার রাত্রেও একইভাবে দেখেছি, রাত্রে 12টার পর পর্যন্ত সেখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছে। আচ্ছা, কোনো জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়ে আবার দেখলাম যে বিক্ষোভকারী, যেমন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের এবং হচ্ছে যে তাদের জুইশদের পক্ষ থেকে আবার বিক্ষোভকারীরাও, তারা আবার তাদের মধ্যেও এক ধরনের সংঘর্ষের খবরও আমরা পেলাম। যে বিষয়টি আপনি জানান, যে আসলে একটা বিষয় জানা উচিত, আমি এই জায়গাটাকে উল্লেখ করতে চাই যে আপনারা দেখেছেন এর আগে কিন্তু নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রালে কিন্তু জুইশ কমিউনিটির একটি অংশ কিন্তু ইসরায়েলে এই ভূমিকা, গাজা বা প্যালেস্টাইনিদের উপর এই ভূমিকার বিরোধিতা করে জুইশ কমিউনিটি কিন্তু তারা দাঁড়িয়েছিল এখানে। সুতরাং তাদের নিজেদের মধ্যেই এক ধরনের সাধারণ যারা জুইশ, তারা কিন্তু এই ধরনের মানে যে গাজায় যে ইসরায়েলের যে কর্মকাণ্ড, সেগুলো সমর্থন করে না। এবং আরেকটি জিনিস এখানে মনে রাখা দরকার, যে দেখেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারা কিন্তু বোর্ড ব্যারিকেড সহ বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। তো বিষয়টি এভাবেই দেখতে হবে যে ইসরায়েলের সরকারের যে ভূমিকা, সেই সরকারের ভূমিকার সাথে কিন্তু সাধারণ সমস্ত ইসরায়েল জনগণ যে একমত, ব্যাপারটি কিন্তু তা নয়। অনেক ধন্যবাদ
শিহাবুদ্দিন কিসলু আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিল। ভারতে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই তৃতীয় দফার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কার ভাগে কত আসন যাবে সেই পরিসংখ্যান নিয়ে চলছে পাল্টাপাল্টি দাবি। বিজেপি বলছে আসাম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো অঞ্চলগুলোতে তারা বড় ব্যবধানে জয় পেতে চলেছে। আর বিরোধী ইন্ডিয়া জোটের দাবি এবার 200 আসনই নাকি পার হতে পারবে না ক্ষমতাসীনরা। ভারতের 7 দফা লোকসভা নির্বাচনে 2 দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম 2 দফায় ভোট হয়েছে 190 আসনে। গেল লোকসভা নির্বাচনে এর মধ্যে 93টি আসনে জিতেছিল বিজেপি। এবার তাদের টার্গেট এই সংখ্যা আরও অনেক বাড়ানো। তাই দফাভিত্তিক আসন প্রাপ্তির অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দ্বিতীয় পর্বের ভোট শেষ হতেই মহারাষ্ট্রের কোলাপুরে নির্বাচনী প্রচারণায় নিজেদের 2-0-তে এগিয়ে থাকার দাবি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আসামের গৌহাটিতে প্রচারণার সময় আরও আত্মবিশ্বাসী দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বলেন 2 দফায় শরিক দলগুলো মিলিয়ে অন্তত 100-এর বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। हमारा 400 पार का लक्ष्य हम निश्चित रूप से सिद्ध करेंगे कि हम सबका विश्वास बना है। আসন নিয়ে নির্দিষ্ট কোনো টার্গেট না থাকলেও বিজেপির দাবি মেনে নিতে নারাজ বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন 2 দফা ভোটের পর নিজেদের অবস্থান বুঝতে পেরেছে বিজেপি। আর তৃণমূল প্রধানের দাবি এবার 200 আসনই পার করতে পারবে না বিজেপি জোট। ওদের বলুন যা 2টো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছো, আর বাদবাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু করছে। 543 আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠন করতে প্রয়োজন 272 আসন, যাতে 400 আসনে জয়ের লক্ষ্য ঠিক করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কথা বলবেন পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন লাইভে সহকর্মী শুভজিৎ পুততুন্ডু। শুভজিৎ, ভোট যে 2 দফা হলো তাতে ভোটের সংখ্যা কিছুটা, ভোট পড়ার হার কিছুটা কম এবং ভালোই কম। কোনো কোনো জায়গায় দেখা গেছে ভোট সেভাবে পড়েইনি। এই বিষয় নিয়ে কোনো রকমের টেনশন কি আছে বিজেপিতে? টুইস্ট আছে। টুইস্ট এরকম যে সাধারণত বাংলাদেশে আপনারা দেখেন নির্বাচন হয়, নির্বাচনের পরে গণনা হয়, নির্বাচন কমিশন ঘোষণা করে যে ঠিক এত শতাংশ ভোট পড়েছে। এবারও কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা হয় যে একদিন পরে হয়, এবার 11 দিন পরে হয়েছে। 11 দিন পরে আমরা যেটা প্রথম বলেছিলাম যে প্রথম দফায় ভোট পড়েছে 60%, এবার প্রথম দফায় 11 দিন পরে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছে ভোট পড়েছে 66.14%। দ্বিতীয় দফায় ভোট পড়েছে 60.96%। নির্বাচন কমিশন 11 দিন পরে এসে বলছে ভোট পড়েছে 66.71%, অর্থাৎ প্রায় 6% ভোটের জাম্প আছে, বেড়ে গেছে। 11 দিন পরে নির্বাচন কমিশন বলছে, এবং নির্বাচন কমিশনের এই ঘোষণাকে বিরোধীরা বলছে বিজেপির যেখানে যেখানে ভোট কমে গিয়েছিল সেখানে সেখানে ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে, বুথ ভিত্তিক ভোটারের সংখ্যা দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জি অভিযোগ করে বলছে 19 লক্ষ ইভিএম মেশিন মিসিং আছে, এবং যেখানে যেখানে বিজেপির ভোট কম পড়েছে সেখানে ইভিএম মেশিন রিপ্লেস করা হচ্ছে। বিভিন্ন অভিযোগ আসছে, এমন টুইস্ট কিন্তু রয়েছে। তবে এর মাঝে আরেকটা খবর আছে, বাংলাদেশ থেকে আবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তারা এসেছে এই ভোটের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে, ভোট কিভাবে হবে তার পদ্ধতি দেখতে। আপনারাও জানতে পারবেন, তারা দেশে ফিরে নিশ্চয়ই মানুষকে জানাবে যে এখানে ভোট কিভাবে চলছে। তবে এখানকার ভোটের যে পদ্ধতি, অর্থাৎ তৃতীয় দফায় ভোটের আগে হয়তো সেই দল ফিরে যাবে, তবে তৃতীয় দফার ভোট আসছে। নির্বাচন কমিশন 24 ঘন্টার মধ্যে এই ভোটের তথ্য নির্বাচন কমিশন ঠিক কতটুকু জানাতে পারবে, কতটা ভোট পড়লো সেই দিকে কিন্তু এখন সবার নজর। কারণ প্রথম 2 দফার ভোট এবং তারপরে নির্বাচন কমিশনের আজকের এই স্বীকারোক্তি, সেটা কিন্তু ব্যাপক জলঘোলা হতে চলেছে, এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মমতা ব্যানার্জি মুখ খুলেছে, শিবসেনার উদ্ভব গোষ্ঠীর প্রিয়াঙ্কা চতুর্বেদী তিনি মুখ খুলেছেন, রাহুল গান্ধী খোদ মুখ খুলেছেন, এবং সবার কিন্তু একটাই কথা, ভোট কারচুপি হয়েছে। আজকে দ্বিতীয় দফা ভোটের পরে কিন্তু নতুন করে প্রশ্ন উঠছে, ভোট কারচুপি হয়েছে, এবং আগামী দিন তৃতীয় দফা ভোটের পর এটা কোন দিকে যায় এইটা থেকে কিন্তু মানুষ তাকিয়ে থাকবে। পাশাপাশি আপনি যদি দেখেন যে এই মুহূর্তে একটা বারবার করে আপনারা যে প্যাকেজটা চালাচ্ছিলাম যেখানে বলা হচ্ছে যে এই মানুষের যে তারা কিন্তু অঙ্ক করছে যে কতগুলো আসন তারা পেতে পারে। বিজেপি কিন্তু খুব বেশি দাবি করেছে, ব্যাপারটা কিন্তু এমন না যে তারা খুব বেশি আসন পেয়ে গিয়েছে, কারণ তারাও জানে
ইলেকশনে দক্ষিণ ভারতে তাদের যা ভোট ব্যাংক বা তাদের যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে বিজেপি খুব বেশি ভোট গেইন করে নিয়ে যেতে পারবে না। পাশাপাশি পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে বিজেপি উঠতি শক্তি, সেখানেও কিন্তু বিজেপির যে খুব ভালো পরিস্থিতি সেরকম নয়। সব মিলিয়ে আগামী তৃতীয় দফার দিকে সবাইকে তাকিয়ে থাকতে হবে এবং বাংলাদেশে এই প্রতিনিধি দল ফিরে গেলে আপনারা তো খবর কিছুটা পাবেনই। ফারাবি। হ্যাঁ, অনেক কিছু, অনেক এই নির্বাচনে অনেক রকমের প্রশ্ন। নির্বাচন কমিশন নিয়ে ভারতে এর আগে আমরা কোনো নির্বাচনে দেখিনি, এবার অনেক প্রশ্ন। আপনি যে বললেন ভোট কারচুপির কথা, আমাদের বাংলাদেশে যারা পর্যবেক্ষণ করতে গেছে নির্বাচন, দেখি তারা এসে কি বলে আমাদেরকে। অনেক ধন্যবাদ শুভজিৎ পুততুণ্ড, আমাদের সহকর্মী, তিনি ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি নির্বাচনের খবর দেখছিলেন। গৃহযুদ্ধের 1 বছরের মাথায় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দক্ষিণ আফ্রিকার দেশ সুদান। এই দেশটিতে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে 1,80,00,000 মানুষ। পরিস্থিতি এতটাই খারাপ যে ক্ষুধা নিবারণে রোপণের জন্য যে ফসলের বীজ রাখা হচ্ছে সেটাই খাচ্ছেন কৃষকরা। গাছের পাতা সিদ্ধ করে অনেককেই খেতে দেখা যাচ্ছে। গেল বছরের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাত সহিংসতায় নাজুক আফ্রিকার দেশ সুদান। দেশটিতে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষুধা। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গৃহযুদ্ধের 1 বছরের মাথায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দেশটি। ক্ষুধা নিরীক্ষণে বিশ্বব্যাপী স্বীকৃত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ক্লাসিফিকেশন অনুসারে সুদানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় আছে 1,80,00,000 মানুষ। এর মধ্যে প্রায় 50 লাখ দুর্ভিক্ষের কবল থেকে এক ধাপ দূরে। খাদ্যের সন্ধানে বাড়ি ছেড়ে হন্যে হয়ে ঘুরছে মানুষ। পশ্চিম দারফুরে ফসল লুট হওয়ায় ক্ষুধার জ্বালা মেটাতে রোপণের জন্য রাখা ফসলের বীজ খাচ্ছেন কৃষকরা। কর্ডোফান অঞ্চলে খাবারের জন্য অর্থ জোগাতে আসবাবপত্র ও কাপড় বিক্রি করছেন অনেকে, আর গাছের পাতা সেদ্ধ করে খাচ্ছেন খার্তুমে অবরুদ্ধ বাসিন্দারা। সবাই ক্ষুধার্ত। আমার পরিচিত কয়েকজন না খেয়ে মারা গেছে। অনেক লোক ঘরবাড়ি ছেড়েছে। আমি একজন ফার্মাসিস্ট ছিলাম। দুমুঠো খাবার নিতে এখন মসজিদে যাই। সেখানে না গেলে না খেয়ে মরবো। দিনের পর দিন মানুষ না খেয়ে থাকছে। ক্ষুধা মেটাতে শিশুরা গাছের পাতা কুড়িয়ে খাচ্ছে। আমি আমার জামা কাপড় বিক্রি করেছি যেন আমার বৃদ্ধ মাকে কিছু খাবার দিতে পারি। যুদ্ধে দেশটির বাস্তুচ্যুতিও প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘের তথ্য মতে বিশ্বব্যাপী প্রতি 8 জনের 1 জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে দেশটিতে। বাস্তুচ্যুতদের মধ্যে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া ও অন্যান্য রোগ। ডক্টরস উইদাউট বর্ডার্সের তথ্য মতে উত্তর দারফুরের জমজম শরণার্থী শিবিরে ক্ষুধা অপুষ্টিতে রোগাক্রান্ত হয়ে প্রতি 2 ঘন্টায় মৃত্যু হচ্ছে একটি শিশুর। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এই ছিল আমাদের আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ধন্যবাদ সবাইকে।